হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসেল বাংলা। আনসেল বাংলাতে আমাদের সকলকে স্বাগতম জানাই। তো এই ভিডিওটা রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে, পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। তো তার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু তোমাদের কোনো অসুবিধাই নেই, কিন্তু আমাদের কাছে অনেক কিছু, তোমাদের কাছে কোনো ব্যাপারই না। সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ এডুকেশন চ্যানেলে কিন্তু সেরকম সাবস্ক্রাইবার থাকে না। আমার তো অবশ্যই সেরকম একটা সাবস্ক্রাইবার নিও। তো তোমরা একটু সাবস্ক্রাইব করলে একটু মোটিভেট হই, যে ভিডিওগুলো তৈরি করতে একটুখানি মানে ইচ্ছে করে যে না, কেউ একজন সাবস্ক্রাইব করছে, তাদের জন্য ভিডিওটা কমসে কম বানাতেই হবে, কারণ একজন সাবস্ক্রাইবার আমার কাছে অনেক। যাই হোক, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি এত বলি না সাবস্ক্রাইবের কথা, যাই হোক আজকে একটু বলার জন্য সরি। যাই হোক, সাবস্ক্রাইব কিন্তু করে দিও, খুব গুরুত্বপূর্ণ। দেখো, পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী যেগুলো রয়েছে, নদী রয়েছে বা নদ রয়েছে, সেই নদ নদীগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তো কি কি? হিমালয়ে যেসব রয়েছে সেগুলো নদ নদী একটা হচ্ছে মালভূমি যে এলাকায় যেসব নদ নদী রয়েছে তাদের একটা হচ্ছে সুন্দরবন এলাকায় যেসব নদ নদী রয়েছে। ঠিক আছে? তো তিনটা কিন্তু ভাগে পশ্চিমবঙ্গের নদ নদীকে ভাগ করা হয়েছে। হিমালয়ের নদ নদী, অর্থাৎ হিমালয় বলতে পাহাড়ি এলাকার যে নদ নদীগুলো রয়েছে, উত্তরবঙ্গে বলতে পারো, উত্তরবঙ্গ এলাকার নদ নদীগুলো বলতে পারো বিশেষ করে। আর যে মালভূমি এলাকার বলতে পারো, যে পশ্চিমবঙ্গের যে পশ্চিম সাইডটা রয়েছে, পশ্চিমবঙ্গের যে এই যে পশ্চিম সাইডটা রয়েছে, ধরো এটা পশ্চিমবঙ্গ। তো এই যে পশ্চিম সাইডটা রয়েছে, এই পশ্চিম যে সাইডটা রয়েছে পশ্চিমবঙ্গের, তো সেই পশ্চিম সাইডের নদ নদীগুলো। আর সুন্দরবন তো একদম শেষের যে এখানে রয়েছে নদ নদীগুলো, সেইখানে সেই নদ নদীগুলো বলা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্ট, অর্থাৎ হিমালয়ের যে পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে সেগুলো নদ নদীকে বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর কিন্তু জল থাকে। অর্থাৎ সারা এই যে হিমালয়ের এলাকার হিমালয়ের যে নদ নদীগুলো যে ভাগটা রয়েছে, সেখানে কিন্তু যেসব হিমালয় থেকে সৃষ্টি হয়েছে নদ নদীগুলো, সেখানে কিন্তু বরফ থেকে সৃষ্টি হয়েছে সেই নদীগুলো। তার কারণে সেখানে কিন্তু সারা বছরই সেই নদীগুলোতে জল থাকে। পশ্চিমের মালভূমি অঞ্চলে সৃষ্ট নদ নদীগুলি বর্ষার জলে, অর্থাৎ মালভূমি যে এই যে পশ্চিম দিকে রয়েছে মালভূমি, সেখানে যে নদ নদীগুলো সেগুলো কিন্তু বর্ষার কারণে কিন্তু সেই নদীগুলো সৃষ্টি। এই জন্য বর্ষাকাল যখন হবে তখন কিন্তু এই নদীগুলো ফুলে ফেঁপে ওঠে। আর যখনই বর্ষাকালটা কমে যায় তখন এই নদীগুলোর জল সেরকম কমে যায় একদম। দেখো, বর্ষার জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় কিন্তু বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে জল খুব কম যায়, এবং অথবা একদমই জল থাকে না, যেটা বললাম তোমাদের। নেক্সট দেখো, সুন্দরবনের নদ নদীগুলিতে জোয়ার ভাটার খেলে, এবং জোয়ার ভাটার ফলে কিন্তু সুন্দরবনের নদ নদীগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখা যায় আর কি, যে জল রয়েছে। তো জোয়ারের সময় বঙ্গোপসাগরে লবণাক্ত জল হলেও সারা বছর জলের যোগান থাকে। অর্থাৎ জোয়ারের হলেও কিন্তু সারা বছর কিন্তু এখানে জলের যোগান থাকে সুন্দরবন যেসব নদ নদীগুলো রয়েছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের উত্তর এবং পশ্চিম দিকে উঁচু এবং দক্ষিণ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের দিকে ক্রমশ ঢালু হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের নদ নদীগুলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অর্থাৎ উত্তর সাইডটা কিন্তু পশ্চিমবঙ্গের কি একটু উঁচু, উত্তর এবং পশ্চিম সাইডটা মালভূমি সাইডটা। আর দক্ষিণ আর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ বলতে পারো এই সুন্দরবন এলাকাটা, আর দক্ষিণ পূর্ব বলতে পারো যে সুন্দরবন এলাকার যে বাংলাদেশ সাইডের সঙ্গে যে এলাকাটা রয়েছে সেই এলাকাটা বলতে পারো। তো এই এই ধরো এটা পশ্চিমবঙ্গ যদি এরকম হয়, তো এইরকম যদি পশ্চিমবঙ্গ হয়, তো ম্যাপের জন্য সরি, যাই হোক তোমাদের বোঝানোর জন্য বলছি। তো উত্তর সাইডটা রয়েছে যেখানে পাহাড় রয়েছে, তা অবভিয়াসলি সেখানে উঁচু থাকবে জমি বা ভূমিটা। তো সেখান থেকে জলগুলো যখন ঢালু দিকে আসবে, ঢালু কোন সাইডটা রয়েছে? এই দক্ষিণ সাইড সুন্দরবন এলাকাটা, আর দক্ষিণ পূর্ব যেটা ওই সুন্দরবনের সঙ্গে বাংলাদেশ লাগোয়া এলাকাটা, সেই সাইডটা কিন্তু একদম ঢালু বা নিচু। তার জন্য সব নদীগুলো এসে এই সব সাইডে কিন্তু গিয়ে বঙ্গোপসাগরে কিন্তু ফাইনালি পড়েছে। আর এই যে মালভূমি এলাকাটা, মালভূমিটাও কিন্তু একটু উঁচু থাকে, পর্বতের মতো এতটা উঁচু না হলেও মালভূমি এলাকাটা উঁচু। তার কারণে এই এলাকার যেসব নদী, সেগুলোও কিন্তু ঘুরে ফিরে এই বঙ্গোপসাগরে এসে একদম দক্ষিণ পূর্ব দিক হয়ে কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট দেখো, হিমালয়ের যে নদীগুলো রয়েছে, হিমালয়ের নদী, নেক্সট হচ্ছে গঙ্গা। গঙ্গা গঙ্গা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী তাহলে গঙ্গা, যার দৈর্ঘ্য কত? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছি এখানে 520 কিলোমিটার পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। তো 520 কিলোমিটার কিন্তু পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। গঙ্গার নিম্নগতি রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট ভাগীরথী এবং পদ্মা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মুর্শিদাবাদ যে ধুলিয়ান এলাকাটা,
কারণ এই মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় কিন্তু গঙ্গা দুভাগে ভাগ ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে পদ্মা, যেটা কিনা বাংলাদেশে চলে গেল, আর একটা হচ্ছে ভাগীরথী, যেটা কিনা পরবর্তীকালে এই কলকাতা হয়ে আসলো, বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো দেখো, তো গঙ্গা নদী কোথা থেকে সৃষ্টি হলো? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজমহল পাহাড়ের কাছ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। রাজমহলের পাশ থেকে কিন্তু গঙ্গা নদীর নিম্নগতি কোথায় শুরু হয়? রাজমহলের পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করে, এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে কিন্তু সেটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে পদ্মাতে, যেটা কিনা বাংলাদেশে চলে যায়, আর একটা হচ্ছে ভাগীরথী, যেটা কিনা পশ্চিমবঙ্গ দিয়ে প্রভাবিত হতে থাকে এবং বঙ্গোপসাগরে গিয়ে মিশে। গঙ্গার একটি শাখা ভাগীরথী ও হুগলি নামে দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর আরেকটি শাখা পদ্মা, যেটা কিনা কোথায় গিয়েছে? দেখো, এই গঙ্গার যে একটি শাখা, যেটা বললাম যে এই শাখাটা ভাগীরথী হলো, তারপরে কিন্তু যে কলকাতার এই সাইডটাতে গিয়ে কিন্তু সেটার নাম হয়ে গেল পরবর্তীকালে হুগলি। আর এটি হচ্ছে গঙ্গা নদীর একটা একটা ভাগ। আরেকটা ভাগ কোথায় গেল? সেটা হচ্ছে বাংলাদেশে চলে গেল, যেটার নাম হচ্ছে পদ্মা। সেটা এই এই আরেকটা শাখা, সেটা পদ্মা নামে দক্ষিণ পূর্ব দিকে প্রভাবিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং গঙ্গা বা ভাগীরথী মুর্শিদাবাদ জেলাকে দ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ গঙ্গা এবং ভাগীরথী কি করেছে? গঙ্গা এবং ভাগীরথী মুর্শিদাবাদ জেলাকে কিন্তু গঙ্গা বা ভাগীরথী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে ভাগীরথী, হুগলি। পশ্চিমবঙ্গে ভাগীরথী, পরবর্তীকালে যেটার নাম হয় হুগলি, এই নদী গঙ্গা নামে পরিচিত। পশ্চিমবঙ্গে তাহলে গঙ্গা মানে কোনটা? ভাগীরথী এবং হুগলি নদী গঙ্গা নামে পরিচিত। তো মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত গঙ্গার নাম থাকে কি? ভাগীরথী। তো মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত এটার নাম হয় ভাগীরথী, আর হুগলি থেকে মোহনা পর্যন্ত নাম হয় হুগলি নদী। তাহলে বুঝতে পারলে কি হলো কেসটা? দেখো, এইখানে দেখো, ধরো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই একদম নিম্নভাগ বলতে পারো। এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আর এখানে রয়েছে একদম পশ্চিমবঙ্গ শেষ একদম প্রান্ত, বলতে পারো যে বঙ্গোপসাগর এখানেই রয়েছে। আর এখানে রয়েছে ধরো মুর্শিদাবাদটা। মুর্শিদাবাদের রাজমহল পাহাড়ের কাছ থেকে কিন্তু এখানে ধরো বিহারের একদম বিহার শেষ হলো, আর এখানে রাজমহল পাহাড়। এই রাজমহলের পাহাড় থেকে কি হলো এই গঙ্গা নদীটা গেল। তো গঙ্গা নদীটা গিয়ে এখানে উপরে রয়েছে মালদা, আর নিচে রয়েছে কি? এখানে রয়েছে মালদা রয়েছে উপরে, আর নিচে রয়েছে কি? মুর্শিদাবাদ। তো এই মুর্শিদাবাদ হয়ে কি করলো? মুর্শিদাবাদের যে ধুলিয়ান এলাকাটা রয়েছে সেখানে কিন্তু গঙ্গা নদীটা ভাগ হয়ে গেল। আসলো গঙ্গা নদীটা এসে দুভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে পদ্মা নদী নামে বাংলাদেশে চলে গেল। আরেকটা কি করলো? আরেকটা যে অংশ রয়েছে সেই অংশটা কি, একটা শাখা কি করলো? সেটা পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে যাবে। তো পশ্চিমবঙ্গ হয়ে যে বঙ্গোপসাগরে যাবে সেটার নাম কি হবে? সেটার নাম হবে, সেই গঙ্গার তো আর নাম মানে হলো না, সেটার নাম হচ্ছে একটু চেঞ্জ হলো, বা মানে এটাকেই গঙ্গা বলা হয় যে হোক। তো টোটালটুকুই কিন্তু এটাকে আবার দুটো নামে ডাকা হয়। একটা হচ্ছে, যেটা হচ্ছে এই যে ধুলিয়ান থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে হুগলি পর্যন্ত, ধুলিয়ান থেকে শুরু করে হুগলি পর্যন্ত কি নামে ডাকা হয়? ভাগীরথী নামে। আর হুগলি থেকে একদম মোহনা বা বঙ্গোপসাগর পর্যন্ত কি ডাকা হয় কে? যেখানে কি একদম পতিত হলো বা শেষ হলো সেই পর্যন্ত তাকে বলা হয় হুগলি নদী। তো ভাগীরথী, তারপরে হুগলি, তো ফাইনালি এই দুটো মিলেই কিন্তু গঙ্গা। পশ্চিমবঙ্গের গঙ্গা বলতে পারো। তো নেক্সট দেখো, মুর্শিদাবাদে 1975 সালে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়। তো কখন এই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়? মুর্শিদাবাদে 1975 সালে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য কি করা হয়? গঙ্গা নদীর ওপর ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়। আর এই ফারাক্কা ব্যারেজ কিন্তু আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গকে এবং দক্ষিণবঙ্গকে মানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে সেতু, সেটা বলতে পারো একমাত্র এটাই। পশ্চিমবঙ্গ দিয়ে অন্য মানে যদি পশ্চিমবঙ্গ ছাড়া যদি অন্য সাইড দিয়ে তুমি আসতে চাও ঝাড়খণ্ড, বিহার হয়ে, তাহলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলো যে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এটাকে একটা মূল সেতু বলতে পারো। একটা মূল খুব গুরুত্বপূর্ণ একটা সেতু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে। নেক্সট দেখো, হুগলি নদীর দক্ষিণাংশে জোয়ার ভাটার প্রভাব দেখা যায়। হুগলি নদীর যে দক্ষিণ অংশ রয়েছে, কারণ সেখানে কিন্তু জোয়ার ভাটা দেখা যাবেই, কারণ হচ্ছে সেখানে একদম বঙ্গোপসাগর লাগোয়া। তার জন্য হুগলি নদীর যে দক্ষিণ অংশ সেটা কিন্তু জোয়ার ভাটা দেখা যায় প্রভাব। নেক্সট হচ্ছে বাংলার গঙ্গার উপনদী দামোদর। বাংলার যে গঙ্গার উপনদী কি নাম? দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়, তারপরে হচ্ছে বাসলই, তারপরে হচ্ছে পাগলা,
তো এইগুলো কিন্তু কি গঙ্গার উপনদী। তো বাংলায় এই গঙ্গা নদীর উপনদী কি কি নাম? দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়, তারপর হচ্ছে তারপর হচ্ছে পাগলা। এই উপনদীগুলো কিন্তু নদীগুলি ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে দিয়ে প্রভাবিত হয়েছে। অর্থাৎ এই যে গঙ্গাটা বললাম, যে পশ্চিমবঙ্গের যে গঙ্গাটা বলতে পারো, বা ভাগীরথী বা হুগলি, এই যে নদীটা রয়েছে, এই নদীর পশ্চিম দিক দিয়ে কিন্তু উপনদীগুলো রয়েছে। তো এই পশ্চিম দিক দিয়ে এর উপনদী, গঙ্গা নদীর উপনদীগুলো রয়েছে। সেগুলো কি কি নাম? এই যে নাম: রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়, বাসলই, তারপরে পাগলা। এগুলো রয়েছে উপনদী গঙ্গার, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। নেক্সট দেখো বাংলায় গঙ্গার শাখা নদীগুলো কি কি? এরকম জলঙ্গি, ভৈরব, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি, বিদ্যাধরী। এগুলো রয়েছে বাংলার পশ্চিমবঙ্গে গঙ্গার শাখা নদী। গঙ্গার শাখা নদী তার কোনগুলো? জলঙ্গি, ভৈরব, মাথাভাঙা, চূর্ণী, তারপরে হচ্ছে ইছামতি, বিদ্যাধরী। এগুলো এই নদীগুলি ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকে রয়েছে। অর্থাৎ এই যে শাখা নদীগুলো রয়েছে, উপনদীগুলো পশ্চিম দিকে রয়েছে, শাখা নদীগুলো রয়েছে কিন্তু পূর্ব দিকে, এই সাইডে। শাখা নদীগুলো রয়েছে এই সাইডে। নেক্সট দেখো, এইখানে ভালো করে দেওয়া রয়েছে, এই ম্যাপটাতে দেখো, তোমাদের সুবিধা হবে বুঝতে। তো এই যে এখানে কিন্তু রাজমহল যে পাহাড় রয়েছে, মানে বিহার, এটা বিহার হয়ে গঙ্গাটা আসলো, এসে ঠিক এখানে কিন্তু রাজমহল পাহাড় রয়েছে। সেখানে কিন্তু এইখানে রাজমহল পাহাড়ি, সরি, এইখানে রয়েছে রাজমহল পাহাড়টা। তো এখানে দেখো, ঠিক মালদা, এই যে মালদাটা রয়েছে এটা, আর এটা রয়েছে মুর্শিদাবাদ। তো এই মালদা রয়েছে এবং মুর্শিদাবাদ রয়েছে, তার মাঝ বরাবর দিয়ে বলতে পারো অনেকটা এসেছে কিন্তু। তারপরে যখন মুর্শিদাবাদে প্রবেশ করলো গঙ্গাটা, তারপরে মুর্শিদাবাদে প্রবেশ করে কিন্তু এই ফারাক্কা রয়েছে এইখানে, এবং মুর্শিদাবাদে প্রবেশ করে ধুলিয়ান যে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু গঙ্গাটা কি হলো, ভাগে ভাগ হয়ে গেলো। একটা হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে চলে গেল, আরেকটা অংশ কি করলো, সেটা কিন্তু ভাগীরথী নামে কিন্তু, ভাগীরথী বা হুগলি, কারণ মানে এই ভাগীরথী নামে কিন্তু গঙ্গাটা প্রথমে চলে আসলো। আর এবং হুগলি জেলা পর্যন্ত কিন্তু, হুগলি এলাকা পর্যন্ত বা হুগলি মানে জায়গা, বা হুগলি যে জেলা পর্যন্ত, সেই এলাকা পর্যন্ত কিন্তু মানে ভাগীরথী নামে পরিচিত। এই ভাগীরথীটা তাহলে ধুলিয়ান থেকে হুগলি পর্যন্ত ভাগীরথী, এবং হুগলি থেকে কিন্তু একদম শেষ পর্যন্ত, একদম যেখানে একদম মোহনা বলতে পারবো, বা শেষ হয়ে গিয়েছে গঙ্গাটা, বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, সেই পর্যন্ত কিন্তু সেটার নাম কি হলো, সেই গঙ্গা নদীটাই কিন্তু পরবর্তীকালে নাম হয়ে গেল এটা, হুগলি থেকে মোহনা পর্যন্ত কি হলো, হুগলি নদী। তো এই জায়গাটা ভালো করে বুঝে নাও। তো ধুলিয়ান থেকে হুগলি পর্যন্ত ভাগীরথী নদী, এবং হুগলি থেকে কি হলো, মোহনা পর্যন্ত, বঙ্গোপসাগর পর্যন্ত হুগলি নদী। এটা বুঝতে পারলে? তাহলে দেখো, উপনদীগুলো কি কি? উপনদীগুলো সবগুলো কি হলো, পশ্চিম দিকে যাবে। যেরকম রয়েছে অজয়, দামোদর, এইটা যে দামোদর, তারপরে হচ্ছে দ্বারকেশ্বর, এটা দ্বারকেশ্বর, তারপরে শিলাবতী, তারপরে কুমারী, কংসাবতী, কেলেঘাই, এইসব কিন্তু এই মানে এখান থেকে কিন্তু এই উপনদীগুলো আম, রয়েছে। নেক্সট দেখো এই হলদি, রূপনারায়ণ, যাই হোক। নেক্সট হচ্ছে দেখো তিস্তা, খুব গুরুত্বপূর্ণ একটা নদী পশ্চিমবঙ্গের, যেটা রয়েছে উত্তরবঙ্গে। তো সিকিমের জেমু হিমবাহ থেকে, কোথা থেকে? সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন এবং লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্ম কোথায়? জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুং নামে দুটি পার্বত্য নদীর মিলনে এই তিস্তা নদীর জন্ম হয়। নেক্সট হচ্ছে শিলিগুড়ি শহর থেকে 22 কিলোমিটার দূরে সেবকের করোনেশন সেতু পেরিয়ে তিস্তা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। তাহলে এই শিলিগুড়ি শহর থেকে 22 কিলোমিটার দূরে সেবক তো জানো, তো এলাকাটা একটা ফেমাস এলাকা, বা খুব মানে টুরিস্ট বলতে পারো, টুরিস্ট এলাকা, সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেবক ব্রিজ, তো নাম শুনেছ। তো সেই সেবক করোনেশনের যে সেতু রয়েছে, পেরিয়ে তিস্তা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কিন্তু প্রবেশ করেছে। সেই সেবক ব্রিজ দিয়ে কিন্তু তিস্তা নদীটা কোথায় গিয়েছে, পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চলগুলোতে সেগুলোতে গিয়েছে। তিস্তা নদী পশ্চিমবঙ্গে 122 কিলোমিটার প্রভাবিত হয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র ও যমুনার সাথে মিলিত হয়েছে। তো তিস্তা নদীটি পশ্চিমবঙ্গে কত কিলোমিটার? 122।
আর এই যে জেমু হিমবাহ থেকে লাচেন ও লাচুং যে দুটি পর্বত রয়েছে সেই নদীর মিলনে তিস্তার জন্ম হয়েছে। নেক্সট দেখো, লাচুং এবং লাচেন এই দুটি পার্বত্যের নদীর মিলনে কিন্তু কি হয়েছে, জেমু হিমবাহ থেকে কিন্তু সৃষ্টি। খুব গুরুত্বপূর্ণ। দেখো, তিস্তা নদী কিন্তু কত কত কিলোমিটার পশ্চিমবঙ্গে রয়েছে, 122। আর এটা তিস্তা নদী কোথায় গিয়ে মিশেছে, বাংলাদেশের যে ব্রহ্মপুত্র বা যমুনা নদীতে কিন্তু সেটা মিশে গিয়েছে। নেক্সট হচ্ছে দেখো, তিস্তা পশ্চিমবঙ্গের দার্জিলিং, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে রয়েছে এই তিস্তা নদী, 122 কিলোমিটার। নেক্সট হচ্ছে তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। তিস্তাকে কি বলা হয়, ত্রাসের নদী। তিস্তা নদীর ওপর জলপাইগুড়ির গজলডোবায় একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। তো তিস্তা নদীর ওপর কি হয়, জলপাইগুড়ি এলাকায় একটা গজলডোবা মানে জলপাইগুড়ির যে একটা এলাকা রয়েছে গজলডোবা, সেখানে কিন্তু একটা বাঁধ তৈরি করা হয় তিস্তা নদীর ওপর। তিস্তা নদীর তীরেই জলপাইগুড়ি শহরটা অবস্থিত। তিস্তা নদীর তীরে কিন্তু জলপাইগুড়ি যে শহরটা সেটা কিন্তু অবস্থিত। তিস্তা নদীর উপনদীগুলো কি কি, রঙ্গিত, ছোট রঙ্গিত এবং বড় রঙ্গিত রয়েছে তিস্তা নদীর উপনদী, এবং জলঢাকা, তারপরে কালীঝোড়া, তারপরে হচ্ছে গিস, চেন নালা, তারপরে হচ্ছে করলা, হ্যাঁ, এগুলো কিন্তু রয়েছে তিস্তা নদীর উপনদী। নেক্সট হচ্ছে তোরসা। তোরসা যে নদীটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ। তোরসা তিব্বতের চুম্বি উপত্যকায়, তোরসা তিব্বতের চুম্বি উপত্যকার টাং পাস থেকে উৎপন্ন হয়ে ভুটান হয়ে ভারতে প্রবেশ করেছে। তো তোরসা কি হয়েছে, তিব্বতের চুম্বি উপত্যকার টাং পাস থেকে উৎপন্ন হয়েছে, চুম্বি উপত্যকার টাং পাস থেকে উৎপন্ন হয়েছে এবং হয়ে ভুটান হয়ে ভারতে প্রবেশ করেছে তোরসা। তোরসাকে তিব্বতে বলা হয় মাচু এবং ভুটানে কি বলা হয়, আমচু। আমচু আর মাচু বলা হয়। মাচু বলা হয় তিব্বতে তোরসাকে, আর ভুটানে বলা হয় আমচু। নেক্সট হচ্ছে তোরসা পশ্চিমবঙ্গের 99 কিলোমিটার রয়েছে। তোরসা নদীর উপনদীগুলো হচ্ছে মালেঙ্গি, তারপরে হচ্ছে বেলা সুনজাই। মালেঙ্গি এবং বেলা সুনজাই হচ্ছে তোরসা নদীর উপনদী। নেক্সট হচ্ছে জলঢাকা, খুব গুরুত্বপূর্ণ, এটা উত্তরবঙ্গে রয়েছে। জলঢাকা সিকিম ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল বিদাং যে হ্রদ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে যমুনা নদীতে কিন্তু এটা মিশেছে। তো জলঢাকা সিকিম ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল যে রয়েছে বিদাং হ্রদ, সেখান থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে। সিকিম ভুটান সীমান্তের বিদাং হ্রদ থেকে বলতে পারো। তো জলঢাকা এটা সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে জলঢাকার উপনদীগুলো হচ্ছে ধরলা, তারপর হচ্ছে গিধারি, ডোলং, তারপর হচ্ছে ডায়না, এগুলো কিন্তু জলঢাকার উপনদী। নেক্সট হচ্ছে গরুমারা অভয়ারণ্য, জলঢাকা নদীর তীরেই অবস্থিত। তো গরুমারা যে অভয়ারণ্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ অভয়ারণ্য হচ্ছে গরুমারা অভয়ারণ্য, সেটা কিন্তু জলঢাকা নদীর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট হচ্ছে মহানন্দা যে নদীটা রয়েছে, মহানন্দা, এটাও কিন্তু উত্তরবঙ্গের নদী। তো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কিন্তু এটা, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কিন্তু এটা। এবং উত্তরবঙ্গে এটার পরে কোনটা রয়েছে, এটার পরে রয়েছে তিস্তা নদী, যেটা কিনা 122 কিলোমিটার কিন্তু। তো দেখো কোথায় রয়েছে, এই মহানন্দা যে নদীটা রয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। সেটা কত কত কিলোমিটার উত্তরবঙ্গে প্রবাহিত হয়েছে, 290 কিলোমিটার। দার্জিলিং জেলায় মহালিদ্রাম যে পাহাড় রয়েছে, দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পদ্মা নদীতে কিন্তু এটা মিশেছে মহানন্দা নদীটা। তো কোথায়, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা মনে রাখবে। তো দার্জিলিং জেলার মহালিদ্রাম যে পাহাড়, সেখান থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পদ্মা নদীতে গিয়ে মিশেছে। মহানন্দা নদীটি মালদা জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে। মহানন্দা যে নদীটা রয়েছে সেটা কিন্তু মালদা জেলাকে কি করেছে, দুই ভাগে বিভক্ত করেছে। মহানন্দা বাংলাদেশের দুবার প্রবেশ করেছে। মহানন্দার তীরেই শিলিগুড়ি শহরটি রয়েছে। শিলিগুড়ি শহরটা কোথায় রয়েছে, মহানন্দা নদীর তীরে। আর মহানন্দার উপনদীগুলো হচ্ছে গুলমাখোলা, ডাউক, মেচি, বালাসন। তো মহানন্দার এগুলো উপনদী। আর মহানন্দা নদীর তীরে শিলিগুড়ি শহর রয়েছে। আর কিন্তু এই দাঁড়াও এটা বলে রাখি, জলপাইগুড়ি রয়েছে তিস্তা নদীর তীরে কিন্তু রয়েছে জলপাইগুড়ি, আর হচ্ছে মহানন্দা নদীর তীরে রয়েছে শিলিগুড়ি। এটা কিন্তু মনে রাখো। এটা হচ্ছে
সংকোষ নদী উত্তরবঙ্গের পূর্বতম নদী হলো সংকোষ, অর্থাৎ উত্তরবঙ্গের যে সব থেকে পূর্ব দিকে কোন নদীটি রয়েছে সেটা কিন্তু সংকোষ নদী। সংকোষের পশ্চিম তীরকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিম যে দিকটা রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ, আসামের সীমারেখা ধরা হয়। অর্থাৎ সংকোষ নদীটা কিন্তু কি করেছে, পশ্চিমবঙ্গকে আসাম থেকে ভাগ করেছে বলতে পারো, কারণ এখানে আসামের সীমারেখাও মানে মনে করা হয় সংকোষ নদীকে, পশ্চিমবঙ্গ এবং আসামের সীমারেখাও কিন্তু সংকোষ নদীকেও মনে করা হয়। তাই কিন্তু এটাকে রয়েছে একদম মানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের সব থেকে পূর্ব দিকের নদী কিন্তু সংকোষ। নেক্সট হচ্ছে ভুটানের পানাখা, ভুটানের পুনাখা বা পানাখা, যেটি বলুক না কেন, দুটো কিন্তু একই রয়েছে। পুনাখা বা পানাখা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আসামের ধুবড়ির নিকট ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে এটা কিন্তু। তো ভুটানে পানাখা বা পনাখাতে কিন্তু পুনাখাতে এই সংকোষ নদীটা সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের এই নদ নদীগুলো দেখে নেওয়া যাক কোথায় কোনটা রয়েছে একদম সিম্পল ভাবে। উত্তরবঙ্গের নদ নদীগুলো, যেমন কালজানি নদী রয়েছে, সেটা উত্তর ভুটান পাহাড়ে উৎপত্তি লাভ করেছে এবং কোথায় গিয়ে মিশেছে, বাংলাদেশের সংকোষ নদীতে, মানে সংকোষ নদীতে মিশে ব্রহ্মপুত্র পড়েছে একদম। নেক্সট হচ্ছে উপনদীগুলো কি কি, এই কালজানি উপনদীগুলো হচ্ছে গদাধর, চেকো, নোনাই। নেক্সট হচ্ছে রায়ডাক নদীটা রয়েছে তিব্বতের, রায়ডাক নদীতে সৃষ্টি কোথায়, সৃষ্টি হচ্ছে তিব্বতের চোমলহরি, তিব্বতের চোমলহরি একটা পর্বত রয়েছে, চোমলহরি পর্বত থেকে কিন্তু এই রায়ডাক নদীর সৃষ্টি, খুব গুরুত্বপূর্ণ। রায়ডাক নদী তাহলে কোথায় সৃষ্টি, চোমলহরি থেকে। আর পতন স্থল সেরকম মানে দেওয়া নেই, তো সেটা অবশ্যই তোমরা দেখে নিও। আর হচ্ছে দীপা উপনদী হচ্ছে দীপা, রায়ডাকের উপনদী দীপা। রায়ডাক কোথায় সৃষ্টি হয়েছে, চোমলহরি। হচ্ছে মেচি, নেপালের পূর্ব সীমানার প্রান্তিক পার্বত্য ভূমি হচ্ছে মেচি চৌকি। হচ্ছে নদীটি নকশালবাড়ি পাশ দিয়ে বিহারের পূর্ণিয়া জেলায় গিয়েছে। নেক্সট হচ্ছে বালাসন যেটা 50 কিলোমিটার বিস্তৃত, দার্জিলিং এর সিনচল যে পাহাড় সেখানে কিন্তু সৃষ্টি হয়েছে, মহানন্দার সঙ্গে কিন্তু মিশে গিয়েছে বালাসন। নেক্সট হচ্ছে পুনভরা। তো বাংলাদেশের বাংলাদেশের যে দিনাজপুর এলাকা রয়েছে সেখানে কিন্তু ব্রাহ্মণপুকুর নামে এক জলাভূমিতে কিন্তু এটা কিন্তু উৎপত্তি হয়েছে। আর হচ্ছে এটা মিশেছে কোথায়, দক্ষিণ দিনাজপুর হয়ে মালদা জেলার পূর্ব দিক দিয়ে প্রভাবিত হয়ে বাংলাদেশে গিয়ে মহানন্দা যে সঙ্গে মিলিত হয়েছে কিন্তু এই পুনর্ভরা। যাই হোক, নেক্সট হচ্ছে আত্রাই বা আত্রেয়ী, আত্রাইও বলতে পারো বা আত্রেয়ীও বলতে পারো, তো এই দুটোই কিন্তু সেম, আত্রেয়ী আর হচ্ছে আত্রাই। তো এটা কোথায় রয়েছে, এটা মানে এই নদীটি, সেটা হচ্ছে শিলিগুড়ির কোথায় উৎপত্তি, শিলিগুড়ির বৈকুণ্ঠপুর যে রয়েছে, বৈকুণ্ঠপুর ফরেস্ট এর কাছে জোড়াপানি যে নদী থেকে কিন্তু এটা সৃষ্টি হয়েছে। আর বালুরঘাট শহরের পাশ দিয়ে কিন্তু এই আত্রাই যে নদীটি বাংলাদেশের পদ্মা নদীতে কিন্তু মিশেছে গিয়ে। আর উল্লেখযোগ্য হচ্ছে উপনদী হচ্ছে ইছামতি, আত্রাই বা আত্রেয়ীর উল্লেখযোগ্য উপনদী ইছামতি, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আর এটা মনে রাখবে, আত্রেয়ীর উপনদী ইছামতি। নেক্সট হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীগুলো। পশ্চিমবঙ্গের মালভূমি যে অঞ্চল রয়েছে, মালভূমি অঞ্চল বলতে পারো যে এই অঞ্চলটা, পশ্চিমবঙ্গ যদি এটা এরকম হয়, তো এই পশ্চিমবঙ্গের এই যে অঞ্চলটা সেটা কিন্তু মালভূমি অঞ্চল বলতে পারো, এই এলাকাটা পশ্চিম দিকটা। দাক্ষিণাত্যের মালভূমি নদীগুলি মূলত ভাগীরথী, হুগলি নদীর পশ্চিম দিকের নদী। অর্থাৎ এই যে মালভূমি নদীগুলো সেগুলো কিন্তু এই ভাগীরথী, হুগলি তো এই মধ্যভাগ দিয়ে গিয়েছে, যেটা গঙ্গা নদী বলতে পারো। আর এর যে পশ্চিম দিকে রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এই ভাগীরথী, সেই পশ্চিম দিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গঙ্গা নদীর পশ্চিম দিকে বা ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে কি রয়েছে, এই মালভূমির নদীগুলো রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কি কি, অজয়, দামোদর, ময়ূরাক্ষী নদীর ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমি থেকে, এবং অন্যান্য নদীগুলি কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের মালভূমি থেকে কিন্তু এগুলো সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে দামোদর, খুব গুরুত্বপূর্ণ। তো দেখো দামোদর যে নদীটা রয়েছে সেটা কিন্তু ঝাড়খণ্ডের পৌলামো যে জেলা রয়েছে, সে পৌলামো জেলার ছোটনাগপুর মালভূমির যে খামারপোত পাহাড়, সেখান থেকে কিন্তু খামারপোত পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড উত্তর হয়ে, এই খামারপোত পাহাড় থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়েছে দামোদরটা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে 541 কিলোমিটার, ঝাড়খণ্ডের এর মধ্যে রয়েছে, ঝাড়খণ্ডে কিন্তু 228 কিলোমিটার ঝাড়খণ্ডে রয়েছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 313 কিলোমিটার রয়েছে। এই পথ অতিক্রম করে কিন্তু এই দামোদর যদি বলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত কিলোমিটার রয়েছে, সেটা কিন্তু 313 কিলোমিটার।
ঝাড়খণ্ডে 228 কিলোমিটার। তো এটা কিন্তু অতিক্রম করে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী এবং হুগলি নদীতে কিন্তু এটা মিশে গিয়েছে। উলুবেড়িয়াতে কি হয়েছে, এই দামোদরটা কিন্তু ভাগীরথী এবং হুগলি নদীতে মিশে গিয়েছে, যেটা কিনা পশ্চিমবঙ্গের গঙ্গা বলতে পারো। তো দামোদর নদী পূর্ব বর্ধমানের দামোদর নদীটা কি হয়েছে, পূর্ব বর্ধমানের পূর্ব বর্ধমানের যে রায়না, সেই রায়নাতে দুভাগে বিভক্ত হয়েছে এই দামোদর নদীটির। পূর্ব বর্ধমানের রায়নাতে কিন্তু এই দামোদর দুভাগে বিভক্ত হয়েছে। একটি শাখা মুন্ডেশ্বরী নদী নামে নাম নিয়ে কিছু দূরে প্রভাবিত হওয়ার পর সেটা রূপনারায়ণ নদীর সাথে মিলে গিয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ, দেখো এখানে। তো দামোদর নদীটা কি করলো, যে পূর্ব বর্ধমানের রায়নাতে গিয়ে দুভাগে বিভক্ত হয়ে গেল এবং একটি শাখা কি করলো, মুন্ডেশ্বরী নদীর নাম নিয়ে কিছু দূর গিয়ে প্রভাবিত হওয়ার পর আবার রূপনারায়ণ নদীর সাথে কিন্তু মিশে গিয়েছে এই মুন্ডেশ্বরী একটি অংশ। তো অন্য অংশটি কি হয়েছে, অন্য অংশটি দামোদর নাম নিয়ে, অন্য অংশটি দামোদরী নাম রয়েছিল, আর একটা অংশের নাম হচ্ছে মুন্ডেশ্বরী। দামোদর নদী দুটো ভাগে ভাগ হয় এই পূর্ব বর্ধমানের রায়নাতে। একটা অংশের নাম হচ্ছে মুন্ডেশ্বরী, আর দ্বিতীয় অংশটার নাম হচ্ছে দামোদরী রয়েছে। তো মুন্ডেশ্বরী গিয়ে মিশে গিয়েছে কোথায়, রূপনারায়ণ নদীতে। আর যে অন্য অংশটি দামোদর রয়েছে নাম, সেটা কিন্তু উলুবেড়িয়ার কাছে ভাগীরথী এবং হুগলি নদীতে কিন্তু গিয়ে মিশে গিয়েছে বা পতিত হয়েছে। নেক্সট হচ্ছে মুন্ডেশ্বরী নদী হলো দামোদরের একমাত্র শাখা নদী। খুব গুরুত্বপূর্ণ, মুন্ডেশ্বরী নদী দামোদরের একমাত্র শাখা নদী। দামোদরের উপনদীগুলি হলো যেরকম বরাকর, কোনার, তারপরে হচ্ছে বোকারো, তারপরে হচ্ছে আয়ার। এগুলো হচ্ছে দামোদর নদীর উপনদী। এগুলি সবই ঝাড়খণ্ডে অবস্থিত। এই নদীগুলো দেখছো, এগুলো উপনদীগুলো দামোদরের, সেগুলো কিন্তু সবই ঝাড়খণ্ডে অবস্থিত। দামোদর ও বরাকর নদী দুটি ছোটনাগপুরে উৎপন্ন হয়েছে। তো এই দামোদর ও বরাকর যে নদী দুটি ছোটনাগপুর থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। বরাকর নদী পশ্চিম বর্ধমানের শিয়েরগড়ে দামোদরে পতিত হয়েছে। বরাকর নদী পশ্চিম বর্ধমানের শিয়েরগড়ে দামোদরে পতিত হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দামোদরকে আগে বলা হতো বাংলার দুঃখ। খুব গুরুত্ব, আগে বলা হতো, এখন বলা হয় না সেরকম একটা। তো যাই হোক, তো যদি বাংলার দুঃখ বলা হয় তাহলে কিন্তু দামোদরকে বলা হয়, দামোদর নদীকে। নেক্সট হচ্ছে দেখো, তো দামোদরের প্রবল বন্যায় বাংলার প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এই কারণে কিন্তু এই বাংলার দুঃখ বলা হয় এই দামোদর নদীকে। এই জন্য দামোদরের জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়। এটি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। খুব গুরুত্বপূর্ণ, ভারতের বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীতে নেওয়া হয়, দামোদর নদীর উপরে নেওয়া হয়। সেটা কিন্তু কোনটা কি, সেই যে পরিকল্পনা সেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা কিনা 1948, একদম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরের বছরে, একদম 1948 কিন্তু সেটা করা হয়। মানে এই দামোদর নদীর যে প্রবল ক্ষয়ক্ষতি হতো সেটাকে মানে আটকানোর জন্য, একটু কম করার জন্য ক্ষয়ক্ষতিটা, তার জন্য কিন্তু জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে কিন্তু 1948 দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করা হয়। এটা ছিল ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। খুব গুরুত্বপূর্ণ, একদম 100% ভিভিআই বলতে পারো। খুব মনোযোগ দিয়ে এটা নোট করে রাখো। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস ভ্যালি অথরিটি আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে যে রয়েছে টেনিস ভ্যালি অথরিটি, তার অনুকরণে বা তার আদলে যেটি বলা না কেন, এই দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 কিন্তু তৈরি করা হয়। নেক্সট দেখো, এই প্রকল্পের আয়তার দামোদর ও তার উপনদীগুলির দামোদর এবং তার উপনদীগুলির উপর বন্যা নিয়ন্ত্রণের ও জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে 4টি বাঁধ তৈরি করা হয়। এটার প্রকল্পের মাধ্যমে, ডিবিসির মাধ্যমে কি করা হয়, যে এই দামোদর নদীর উপর উপনদীগুলো বা দামোদর নদী ও তার উপনদীগুলোর উপর বন্যা নিয়ন্ত্রণ করার জন্য অ্যাকচুয়ালি এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য 4টি বাঁধ তৈরি করে দেওয়া হয়। আর প্রথম বাঁধটি হচ্ছে তিলাইয়া। প্রথম বাঁধ তিলাইয়া নির্মাণ করা হয় বরাকর নদীর উপর। এই প্রথম যে বাঁধটা রয়েছে, এই 4টি বাঁধের মধ্যে প্রথম বাঁধটা হচ্ছে তিলাইয়া, সেটা কিন্তু কোথায় নির্মাণ করা হয়, বরাকর যে নদী রয়েছে সেই নদীর উপর কিন্তু করা হয়। এরপর এরপরে যে কোনার বাঁধ নির্মাণ করা হয়। নেক্সট হচ্ছে তিলাইয়ার পরে কোনার বাঁধ নির্মাণ করা হয়। কোনার বাঁধ কোনা নদীর উপর কিন্তু নির্মাণ করা হয় এবং মাইথন বাঁধ নির্মিত হয় বরাকর যে নদীর উপর এবং পাঞ্চেত যে বাঁধটা, এই 4টা বাঁধই রয়েছে, তিলাইয়া কোনার উপরে, তিলাইয়া বরাকরের উপরে, আর মাইথন যেটা রয়েছে সেটা বরাকরের উপরে, এবং পাঞ্চেত যেটা রয়েছে সেটা দামোদর নদীর উপরে। খুব গুরুত্বপূর্ণ, পাঞ্চেত বাঁধটা কোথায়, দামোদর নদীর উপরে। খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, পাঞ্চেত। আর তিলাইয়া কিন্তু বরাকরের উপরে। আর তিলাইয়া এবং মাইথন এই দুটোও কিন্তু বরাকরের উপরে। তো এই 3টে গেল। তো দেখো, নেক্সট হচ্ছে 4টা বাঁধ, পাঞ্চেত কিন্তু দামোদরের উপরে, এটা মনে রাখবে সবসময়, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে দেখো,
সেচ কার্যের উদ্দেশ্যে 1955 সালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দামোদর নদীর ওপর দুর্গাপুর ব্যারেজটি গড়ে তোলা হয়। তো সেচ সেচ কাজের জন্য, কৃষিকাজে সেচ বা সেচ কাজের জন্য কি করা হয়, 1955 সালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দামোদর নদীর ওপর দুর্গাপুর ব্যারেজটি গড়ে তোলা হয়। দুর্গাপুর ব্যারেজ এই সেচ কাজের জন্য 1955 সালে তৈরি করা হয়। তো এই এই হচ্ছে ম্যাপটা। তো দেখো এইখানে রয়েছে মাইথন, এখানে রয়েছে তিলাইয়া, এখানে রয়েছে কোনার, এখানে রয়েছে পঞ্চায়েত। এই পঞ্চায়েতটা কিন্তু দামোদর নদীর উপরে রয়েছে। আর কোনার তো কোনার নদীর উপরে, আর বরাকরের উপর তিলাইয়া, আর বরাকরের উপরে মাইথন। এই দুটো রয়েছে। এই দেখো এই যে বরাকর রয়েছে, বরাকরের উপরে দুটো মানে বাঁধ রয়েছে, একটা হচ্ছে মাইথন, একটা হচ্ছে তিলাইয়া। আর হচ্ছে কোনার যে বাঁধটা সেটা কোনার নদীর উপরে। আর হচ্ছে দামোদর যে নদীটা আছে, এই দামোদর নদীর উপর কোন বাঁধ রয়েছে, পাঞ্চেত। খুব গুরুত্বপূর্ণ এটা। তো দেখো তারপরে দেখো দামোদর নদীটা কি হলো, এইখানে এসে কিন্তু দুর্গাপুর ব্যারেজ। তো দুর্গাপুর ব্যারেজটা কোথায়, জলসেচের জন্য 1955 সালে করা হয়। আর আর এই যে চারটা বাঁধ, এই চারটা বাঁধ করা হয় 1948-এ। আর দুর্গাপুর ব্যারেজটা 1955-এ করা হয়। আর দুর্গাপুর ব্যারেজটা স্পেশালি কি করা হয়, জলসেচের জন্য কিন্তু করা হয়। আর এটা হচ্ছে গঙ্গা নদীটা এখানে ভাগ হয়ে গেল ধুলিয়ানে। ধুলিয়ান থেকে ঠিক হুগলি পর্যন্ত কি হলো, ভাগীরথী। এবং মানে এটা বারবার তোমরা কেন বলছি, কারণ তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর হুগলি থেকে কিন্তু একদম একদম মোহনা পর্যন্ত কি হলো, হুগলি নদী। তো এই হচ্ছে ব্যাপারটা। তো দেখো, তো নেক্সট হচ্ছে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়, রাজমহল পাহাড়ের পশ্চিমাংশ থেকে উৎপত্তি লাভ করেছে। তো ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে ত্রিকুট যে পাহাড় রয়েছে, রাজমহল পাহাড়ের পশ্চিমাংশ, সেখানে কিন্তু থেকে উৎপত্তি লাভ করেছে। এবং পূর্ব বর্ধমানের কানলার কাছে, পূর্ব বর্ধমানের কোন জায়গাটা, কানলা একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু ভাগীরথী মিলিত হয়েছে। ভাগীরথীতে গিয়ে কিন্তু কানলার কাছে মিলিত হয়েছে পূর্ব বর্ধমানের কানলাতে। নেক্সট হচ্ছে ময়ূরাক্ষী নদীর ওপর। তো ময়ূরাক্ষী নদীর ওপর ঝাড়খণ্ডের দুমকার কাছে কি করে, এই আরেকটা ড্যাম নির্মিত হয়, যেটার নাম হচ্ছে ম্যাসানচর যে ড্যামটা রয়েছে, ম্যাসানচর যে ড্যামটা রয়েছে, এই ড্যামটা কোথায় তৈরি করা হয়, ঝাড়খণ্ডের দুমকার কাছে ময়ূরাক্ষী নদীর ওপর। আর এটা কার সাহায্যে করা হয়, কানাডার সহায়তা করা হয়। আর এটির অপর নাম হচ্ছে কানাডা ড্যামও কিন্তু বলা হয়। ম্যাসানচর ড্যামটাকে কানাডার ড্যামও বলা হয়, যেটা ময়ূরাক্ষী নদীর উপর ঝাড়খণ্ডের দুমকার কাছে কিন্তু এটা তৈরি করা হয়েছে কানাডার সহায়তায়। কানাডা সাহায্য করেছিল এটা তৈরি করতে। যাই হোক, এছাড়া তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষীর ওপর গড়ে উঠেছে। তিলপাড়া যে ব্যারেজটা, সেটা কিন্তু ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট হচ্ছে ময়ূরাক্ষীর উপনদী হচ্ছে পুষ্কানি। ময়ূরাক্ষীর উপনদী কি, পুষ্কানি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কাছে কেলেঘাই ও কংসাবতী, যেটাকে কসাইও বলা হয়, কসাই বা কংসাবতী বা কসাই, যেটাই বলো না কেন। তো এই নদী সংযুক্ত হয়ে হলদি নদীর সৃষ্টি করেছে। তো এই যে দেখো, পশ্চিম মেদিনীপুর যে রয়েছে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কাছে কেলেঘাই এবং কংসাবতী কি করেছে, কংসাবতী বা কসাই, যেটা বলো না কেন। তো এই নদী সংযুক্ত হয়ে হলদি নদীর কিন্তু সৃষ্টি করেছে। তো কেলেঘাই এবং কংসাবতী মিলে হলদি নদীর সৃষ্টি করেছে, যেটা পশ্চিম বর্ধমানের কেশপুরের কাছে। হলদি নদীর ওপর হলদিয়া বন্দরটি গড়ে উঠেছে। হলদিয়া যে বন্দরটা, সেটা কিন্তু হলদি নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট হচ্ছে দেখো, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, খুব গুরুত্বপূর্ণ। এখানে বন্যা হলে খুব মানে ক্ষতি হয়ে যায়। তো মানুষের ঘর, মানে বিল্ডিং পর্যন্ত জল চলে আসে। যাই হোক, তোমরা নিউজ অবশ্যই দেখেছো। এখান থেকে একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি কিনা প্রত্যেক বছর এমপি হন, তোমরা অবশ্যই জানো তার নাম। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, শিলাবতী ও দ্বারকেশ্বর বা ধলকিশোর, যেটি বলো না কেন। তো পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী ও দ্বারকেশ্বর যে রয়েছে, সংযুক্ত হয়ে রূপনারায়ণ নদী সৃষ্টি করেছে। তো রূপনারায়ণ যে নদীটা, সেটা দুটো নদীর মানে মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়েছে। সেটা কি, শিলাবতী এবং দ্বারকেশ্বর সংযুক্ত হয়ে কি হয়েছে, রূপনারায়ণ নদী সৃষ্টি করেছে। শিলাবতী ও দ্বারকেশ্বর নদী দুটো মিলিত হয়ে রূপনারায়ণ নদীর সৃষ্টি করেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। এই নদীর তীরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এই যে নদী, রূপনারায়ণ নদী, তার তীরে কিন্তু, তার পাশে কিন্তু কি হয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। সেটা কি, কোলাঘাট। এবং গঙ্গা ছাড়া রূপনারায়ণ নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ইলিশ মাছ কোথায় পাওয়া যায়, গঙ্গা ছাড়া একমাত্র এই রূপনারায়ণ নদীতেই কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়। গঙ্গা এবং রূপনারায়ণ নদীতে, দুটো নদীতেই ইলিশ মাছ পাওয়া যায় পশ্চিমবঙ্গ ক্ষেত্রে। নেক্সট হচ্ছে অজয় নদীর তীরেই বসে বীরভূম জেলার কুন্দুলি বা জয়দেব মেলা।
কেন্দুলি কেন্দুলি কুন্দুলি না কেন্দুলি, সরি কেন্দুলি, যে কেন্দুলি বা জয়দেব যে মেলাটা রয়েছে, এই জয়দেব বা কেন্দুলি মেলাটা কোথায় রয়েছে, মেলাটা কোথায় হয়, সেটা অজয় নদীর তীরে কিন্তু, এই যে বীরভূম জেলার অজয় নদীর তীরে কিন্তু এটা বসে হয়। নেক্সট হচ্ছে বোলপুর বা শান্তিনিকেতন কোপাই বা কোপবতী নদীর তীরে অবস্থিত। তো বোলপুর বা শান্তিনিকেতন বোলপুর বা শান্তিনিকেতন কোপাই বা কোপবতী নদীর তীরে অবস্থিত। তো শান্তিনিকেতন কোথায় রয়েছে, কোপাই বা কোপবতী নদীর তীরে কিন্তু শান্তিনিকেতন বা বোলপুর রয়েছে। বক্রেশ্বর নদী ও কোপাইয়ের মিলিত প্রবাহের নাম কৈয়া বা কুলা নদী। কৈয়া বা কুলা নদী হচ্ছে বক্রেশ্বর ও কোপাইয়ের মিলিত প্রবাহের নাম। নেক্সট হচ্ছে কুমারী নদী কংসাবতী নদীর উপনদী। কুমারী নদী হচ্ছে কংসাবতীর উপনদী। নেক্সট হচ্ছে এদের মিলনস্থলে বাঁকুড়ার মুকুটমণিপুরে কংসাবতী ড্যাম গড়ে উঠেছে। বাঁকুড়ার মুকুটমণিপুরে এই যে এদের যে মিলিত স্থল, সেখানে কিন্তু কংসাবতী ড্যাম গড়ে উঠেছে। নেক্সট হচ্ছে সুবর্ণরেখা নদী 3টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঝাড়খণ্ড থেকে এসেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে গিয়ে উড়িষ্যাতে প্রবেশ করে তালসারির নিকট বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এটা সুবর্ণরেখা নদী। এবং হুড্রু যে জলপ্রপাতটা রয়েছে সুবর্ণরেখার দ্বারা সৃষ্টি হয়েছে। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখার দ্বারা সৃষ্টি হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। হুড্রু জলপ্রপাতটা কার দ্বারা, সুবর্ণরেখার দ্বারা সৃষ্টি হয়েছে। নেক্সট হচ্ছে এই সুবর্ণরেখা নদী কিন্তু 3টি রাজ্যের মাধ্যমে এসেছে এখানে। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সুন্দরবন অঞ্চলের যে নদ নদীগুলো সেগুলো কি কি। উল্লেখযোগ্য নদ নদী হচ্ছে পিয়ালি নদী, তারপরে ঠাকুরন, তারপরে মাতলা, তারপরে হচ্ছে গোসাবা, হাড়িভাঙ্গা, সপ্তমুখী, তারপরে হচ্ছে জামিরা, তারপরে রায়মঙ্গল, তারপরে বিদ্যাধরী। এগুলো কিন্তু উল্লেখযোগ্য নদী হচ্ছে সুন্দরবন অঞ্চলে। নেক্সট হচ্ছে এই নদীগুলি প্রধানত জোয়ারের জলে পুষ্ট হয় এবং এই সবগুলি নদী হুগলি নদীর কিন্তু শাখা। এই সবগুলো নদী কিন্তু হুগলি নদীর শাখা এবং জোয়ারের জলে কিন্তু এরা পুষ্ট। নেক্সট হচ্ছে, তো দেখো এই পর্যন্তই ছিল এই নদী সম্পর্কে। আর নেক্সট যে ভিডিওটা থাকবে এটা পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।